মার্কিন পণ্যের শুল্ক কমাবে বাংলাদেশ। রাশিয়া ও ক্রোয়েশিয়া সফরে গেলেন সেনাপ্রধান। ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের প্রভাব সামাল দেওয়া কঠিন নয় বললেন অর্থ উপদেষ্টা। এবং বরগুনায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু। সর্বশেষ জানাবো, সূচনা ফাউন্ডেশনকে ৩৩ কোটি টাকা দেয় ২০ ব্যাংক। আত্মসাতের অভিযোগ সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। মার্কিন পণ্যের শুল্ক কমাবে বাংলাদেশ। রপ্তানি পণ্যের যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশ শুল্ক না বাড়িয়ে উল্টো তাদের পণ্যের শুল্ক কমানোর পদক্ষেপ নিতে যাচ্ছে। চীন যেখানে পাল্টা শুল্ক আরোপ করে রীতিমতো বাণিজ্য যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে, সেখানে আলোচনার পথ সুগম করতে বাংলাদেশ হাঁটছে ঠিক উদার পথে। তবে সব পণ্যের শুল্ক ছাড় দেওয়া হবে না। সর্বোচ্চ ৩০ থেকে ৩৫টি পণ্যের শুল্ক ছাড় দিতে পারে বাংলাদেশ। বাংলাদেশের প্রতিযোগী ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের বাজারে নিজেদের পণ্যের বাজার ধরে রাখতে দেশটির মন গলাতে বড় ধরনের শুল্ক ছাড়ের উদ্যোগ নিয়েছে। শোনা যাচ্ছে তারা মার্কিন পণ্যের শতভাগ শুল্ক ছাড় দেবে, এরপর আলোচনা করে তাদের পণ্যের শুল্ক কমাবে। আর বাংলাদেশ এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আমদানিযোগ্য কিছু পণ্যের শুল্ক ছাড়ের প্রস্তাব তৈরি করেছে। এটি এখন প্রধান উপদেষ্টার দপ্তরে রয়েছে অনুমোদনের জন্য। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানায়, যদি সব পণ্যের শতভাগ শুল্ক ছাড় দেওয়া হয় তাহলে সরকারের রাজস্ব ক্ষতি হতে পারে ১,০১০ কোটি টাকা। কিন্তু বাংলাদেশে শূন্য শুল্ক করার কোনো সম্ভাবনা নেই। এনবিআর সূত্রে জানা যায়, ট্রাম্পের শুল্ক যুদ্ধ ঘোষণার পর শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পৃথক পৃথক প্রস্তাব দিয়েছে এনবিআর ও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। এনবিআর যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ১০ থেকে ১২টি পণ্যের উপর শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে। এছাড়া বিডার পক্ষ থেকেও কিছু প্রস্তাব এসেছে। নির্ভরযোগ্য সূত্র জানায়, সরকারি দুটি সংস্থার কাছ থেকে প্রায় ৩০ থেকে ৩৫টি পণ্যের উপর শুল্ক হার কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গেছে, এসব পণ্যের মধ্যে জেনারেটর, ভাল্ব, গরুর মাংস, অ্যাগ্রো আইটেম, কিছু শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি এবং বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল আইটেম রয়েছে। এসব পণ্যের শুল্ক হার ২৬.২% থেকে ৮০%। রাশিয়া ও ক্রোয়েশিয়া সফরে গেলেন সেনাপ্রধান। সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার সকালে তিনি এ সফরে গিয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। সেনাবাহিনী প্রধান সকালে রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। রাশিয়া সফর শেষে তিনি আগামী ১০ এপ্রিল সেখান থেকে ক্রোয়েশিয়া যাবেন। সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মত বিনিময় করবেন। এছাড়াও সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা ও সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১২ এপ্রিল দেশে ফিরবেন বলে জানা গেছে। ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের প্রভাব সামাল দেওয়া কঠিন নয় বললেন অর্থ উপদেষ্টা। ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের উপর যে শুল্ক আরোপ করেছে সেটি সামলে নেওয়া খুব বেশি কঠিন হবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রোববার সচিবালয়ে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। ডক্টর সালেউদ্দিন বলেন, এবার মানুষ ভালোভাবে ঈদ কাটিয়েছে। মার্চ মাসে $3 বিলিয়ন রেমিট্যান্স এসেছে, এতে রিজার্ভও বেড়েছে। তবে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের উপর যে শুল্ক আরোপ করেছে সেটি সামলে নেওয়া খুব বেশি কঠিন হবে না জানিয়ে তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের নতুন এই শুল্ক নীতিতে বড় কোনো প্রভাব পড়বে না। বরগুনায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু। বরগুনার তালতলী উপজেলায় ধান খেতে ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে কাদের মুন্সি নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, গ্রামের দুই কৃষক সিদ্দিক ও নাসির মিয়া নিজেদের বড় খেতে ইঁদুর তাড়াতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। পাশে ধান চাষ করতেন কাদের মুন্সি। বিকেল ৪টার দিকে তিনি নিজের ক্ষেত দেখতে গিয়েছিলেন। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত ৮টার দিকে পাশের ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদের কাছে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে তরিকুল ইসলাম জানান, বিকেলে বাবা মাঠে গিয়েছিলেন, সন্ধ্যায় না ফেরায় আমরা খোঁজ করতে বের হই। পরে পাশের ক্ষেতে বৈদ্যুতিক তারে জড়ানো অবস্থায় বাবার মরদেহ দেখতে পাই।
দুর্ঘটনার পর ফাঁদ পাতা কৃষক সিদ্দিক ও নাসির মিয়া এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূচনা ফাউন্ডেশনকে ৩৩ কোটি টাকা দেয় ২০ ব্যাংক। আত্মসাতের অভিযোগ সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে। সূচনা ফাউন্ডেশনের নামে ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ডের প্রায় ৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে। এ কাজে তাকে সহযোগিতা করতেন এক্সিম ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার। সূচনা ফাউন্ডেশনের সিএসআর ফান্ডের টাকা দিতে পিএবি বেসরকারি ব্যাংকগুলোকে একটি চিঠি দিয়েছিল। তদন্ত সংস্থা দুর্নীতি দমন কমিশন দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে। যে ২০টি ব্যাংক সূচনা ফাউন্ডেশনে টাকা দিয়েছিল সেই ব্যাংকগুলোর তথ্য পেয়েছে দুদক। দুদকের সংশ্লিষ্ট সূত্র বলছে, জনকল্যাণ ও সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য ব্যাংকগুলো সিএসআর ফান্ড জমা দেয়। সে টাকা জোর করে নিত সূচনা ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির চেয়ারপারসনের দায়িত্বে ছিলেন সাইমা ওয়াজেদ পুতুল। তার বিরুদ্ধে গত ২০ মার্চ দুদকের উপপরিচালক তাহসিন মোনাবিল হক বাদী হয়ে ঢাকা সমন্বিত কার্যালয় ১-এ একটি মামলা করেন।